ফাইনালি আমরা ওয়ার্ল্ডের ফার্স্ট ট্রিলিয়নিয়ারকে পেয়ে গেছি অ্যান্ড হি ইজ নান আদার দ্যান এলন মাস্ক। গত ভিডিওতে আমি বলেছিলাম যে $1.77 ট্রিলিয়ন কাছাকাছি একটা স্পেস এক্সের আইপিও লঞ্চ হতে চলেছে, যেটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে এবং এটা গতদিনই লঞ্চ হয়েছে। যারা সাবস্ক্রাইব করেছিল, অর্থাৎ যারা একদম কিনেছিল ইনিশিয়াল প্রাইসে, যেটা মেবি 145 থেকে $146 পার শেয়ার এরা দিয়েছে, তারাও কিন্তু ব্যাপক প্রফিটেবল এবং আমরাও কিন্তু কিনেছিলাম। কারণ বুঝতেই পারছেন এলন মাস্কের কোম্পানি, ইভেন এনার যে টেসলা কোম্পানি আছে, টেসলার অনেক শেয়ার কিন্তু আমরা হোল্ড করি। আশা করি আপনারা অনেকে স্পেস এক্স কে সাবস্ক্রাইব করে রেখেছিলেন, সো স্পেস এক্স এর শেয়ার আপনারা কিনেছেন এবং যারা কিনেছে তারা অলরেডি কিন্তু প্রফিটেই আছে। কারণ লঞ্চ হওয়ার পর থেকে প্রায় $176 কিন্তু টাচ করে গেছিল। যাই হোক, স্পেস এক্স এর ব্যাপারে আমাদের মেইন বক্তব্য নয়, আমাদের টপিক বিটকয়েন ওরিয়েন্টেড, ক্রিপ্টোকারেন্সি ওরিয়েন্টেড, তাই সেই বিষয়ে কভার করব। বিটকয়েনে কি হতে পারে, ইথেরিয়ামে কি হতে পারে, এই বিষয়ে কভার করবো আজকের ভিডিওতে। ভিডিওটা ইম্পর্টেন্ট হবে, লাস্ট অবধি দেখবেন। দেখার পর ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করতে ভুলবেন না ভিডিওটাকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যার লিঙ্ক আপনার প্রতিটি ভিডিও ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মাই নেম ইজ জিৎ এন্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো 2.0। সো যেমনটা বলছিলাম, ওয়ার্ল্ডের ফার্স্ট ট্রিলিয়নিয়ার হয়ে গেছেন এলন মাস্ক এবং এটা কিন্তু ফার্স্ট টাইম রেকর্ডেড কেউ একজন হয়েছে ট্রিলিয়নিয়ার। এর আগে অনেকেই বলে নাকি মানসা মুসা বলে একজন রাজা ছিল, সে ট্রিলিয়নিয়ার ছিল। যাই হোক, ওগুলো কিন্তু কোনো রকম ডকুমেন্টেড নয়। ইনি ফার্স্ট ওয়ার্ল্ডের ডকুমেন্টেড ট্রিলিয়নিয়ার। বুঝতেই পারছেন, সেকেন্ড যিনি পৃথিবীর টপমোস্ট ধনী ব্যক্তিদের তালিকায় আছে, তার সম্পত্তির পরিমাণ $294 বিলিয়ন। সেখানে তার প্রায় 5 টাইমস মোর এলন মাস্কের সম্পত্তি। ল্যারি পেজ, সের্গেই ব্রিন, এরা হচ্ছে গুগলের প্রতিষ্ঠাতা। তো সেকেন্ড থার্ডে কিন্তু এরা আছে। সো বুঝতেই পারছেন এলন মাস্ক কোথাও না কোথাও গিয়ে একটা ইনোভেটিভ ওয়ার্ক করেছে, সেই জন্যই কিন্তু তিনি ওয়ার্ল্ডের ফার্স্ট ট্রিলিয়নিয়ার। আর হবেন নাই বা কেন? স্পেস এক্স তার মেন টাস্কই হচ্ছে মার্সে কলোনি স্থাপন করা। এ বাদেও তার কোম্পানি আছে টেসলা। টেসলাকে অনেকেই জানেন গাড়ির জন্য, বাট ইনি যেটা বলছেন, টেসলার মেন কাজ হচ্ছে অপটিমাস রোবট বানানো এবং সেই রোবটগুলোকে তারা মার্স বা চাঁদে পাঠাবেন এবং তারা সেখানে প্রি ফেব্রিকেটেড চিপ বানাবে। সেই চিপের ওপর ভরসা করে পরবর্তীকালে মার্স বা এই জাতীয় অন্যান্য যে সমস্ত গ্রহগুলো আছে তার এক্সপ্লোরেশন হবে বা মিনারেল এক্সট্রাকশন করবে। এইরকমই তারও আরও কিছু কিছু কোম্পানি আছে, নিউরালিঙ্ক বলে, বোরিং কোম্পানি বলে। আর প্রত্যেকটা কোম্পানি ইনোভেটিভ কাজ করছে এবং ফিউচারিস্টিক কাজ করছে, সেই জন্য আজকের দিনে দাঁড়িয়ে তিনি ট্রিলিয়নিয়ার। বাস, দ্যাটস ইট। সো বুঝে গেছেন। এবার আমরা মেন টপিকে চলে আসি, বিটকয়েনে কি হতে পারে। বাট তার আগে বলে দিই, স্পেস এক্স লঞ্চ হয়ে গেছে, অনেকটা বেড়েছে, বাট আমি মনে করছি বেশ কিছুদিন এখন সাইডওয়াইজ কনসলিডেট হবে। সো এখন যারা কিনবেন মনে করছেন, এখন না কেনাটাই ভালো, কিছুটা তলায় পাবেন। বিশেষ করে আরও কেন বলে দিলাম, কারণ ক্রিপ্টোকারেন্সি আকারে এটা কিন্তু কয়েন বেস, বাইন্যান্স থেকে বড় বড় কুকয়েন, এমইএক্সি, প্রত্যেকটা এক্সচেঞ্জে স্পেস এক্স পেয়ে যাবেন। ঠিক আছে, সেই জন্যই বলে রাখলাম। বেশি মাথা খাটিয়ে গিয়ে হট করে কিনে নেবেন, তার পরবর্তীকালে কনসলিডেট হতে হতে তলায় পড়বে, সেটা যাতে না হয় ফার্স্ট থেকে আপনাদেরকে জানিয়ে রাখলাম। এবার আমরা বিটকয়েনে চলে যাব। বাট বিটকয়েনে যাওয়ার আগে S&P 500 ইন্ডেক্সের চার্টটাকে দেখিয়ে রাখা প্রয়োজন। আজকে রবিবার, বুঝতেই পারছেন মার্কেট বন্ধ থাকবে, বাট শুক্রবার মার্কেট কিন্তু রিকভারি মেরেছে। তো রিকভারি মেরেছে সেই জন্যই দেখিয়ে রাখলাম। এবং রিকভারিটা কেন মেরেছে আশা করি আপনারা বুঝতেই পারছেন। কারণ স্পেস এক্সের আইপিও লঞ্চ হয়েছে, ওই একটা কোম্পানির দমে কিন্তু S&P 500 ইন্ডেক্স পুরোপুরি রিকভার করে গেছে বা অনেকটা রিকভার করে গেছে। যাই হোক, এবার আমরা বিটকয়েনে শিফট হয়ে যাব। বিটকয়েনের উইকলি চার্টে চলে এসেছি। এবার আশা করি আপনারা একটু হলেও আশার আলো দেখতে পাচ্ছেন এবং যে জিনিসটা আমি বারবার বলে আসছিলাম, একটা হিডেন বুলিশ ডাইভারজেন্স টাইপের তৈরি হতে পারে এবং সেটাই কিন্তু অনেক অংশে সত্যি হতে দেখা যাচ্ছে। সো আমি বলেছিলাম মোটামুটি $60,000 কি $61,000 থেকে খানিকটাকে রিবাউন্ড মারতে হবে এবং RSI এর যদি অসিলেশনটা আপনারা দেখেন, সেটাকে কিন্তু রিবাউন্ড মারতে হবে। সেটাই কিন্তু হয়েছে। প্রাইস নিম্নমুখী, RSI এখনো কিন্তু সেই প্রাইসের সমকক্ষ নিচে নামেনি এবং সেখান থেকে প্রাইস উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, যেহেতু অসিলেশনও খানিকটা উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। তো এটাকেই বেসিক্যালি হিডেন বুলিশ ডাইভারজেন্স বলা হয়। যেহেতু উইকলি চার্টে হয়েছে, এর এফেক্ট আমরা কিন্তু 1 মাস বা 1.5 মাস পর গিয়ে দেখতে পাবো। বাট এটা দেখে কেউ ভেবে নেবেন না যে আবার বিটকয়েন এখান থেকে $1,00,000 কি তার উপরে চলে যাবে। না, এটা কিন্তু ক্ষণস্থায়ী সময়ের জন্য একটা স্বস্তি, দ্যাটস ইট। অর্থাৎ সাময়িক সময়ের রিলিফ। এটা সাময়িক সময়ের জন্য কিছুটা উঠতে পারে, আমার মতে 66, 67, 68 খুব বড় জোর হলে, তারপর কনসলিডেট করতে করতে আবার কিন্তু তলায় পড়ে যাবে, এটা আমার অনুমান। এবার আমরা 3 ডেজের চার্টে চলে আসবো। 3 ডেজের চার্টের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি নেক্সট ইম্পর্টেন্ট যে আপার সাইডে রেজিস্ট্যান্স গুলো ছিল এক এক করে সেগুলোকে ক্রস করছে
এবং $60,000 যে মেন সাপোর্টটা ছিল, যেটাকে ধরে রাখা অত্যন্ত বেশি প্রয়োজন ছিল, না হলে $50,000 বা $55,000 বিটকয়েনের ক্র্যাশ অবশ্যম্ভাবী ছিল। সেখানে দেখা যাচ্ছে কিছু সময়ের জন্য আমরা পজ দেখতে পেয়েছি, যেটা আগের দিন বা গতকালের ভিডিওতে আমি জানিয়ে এসেছি। সো ম্যাক্সিমাম টাইম আমরা দেখতে পাবো একটা সাইড ওয়াইজ কনসলিডেশন, না এখান থেকে খুব আপসাইড মুভমেন্ট হয়ে $74,000 বা $75,000 বিটকয়েনে চলে যাওয়ার এখন ক্ষমতা আছে, না সেটা একদমই হবে না। ম্যাক্সিমাম যে চান্সটা আছে, আগের দিনই বলেছিলাম $66,000, সেই অবধি কিন্তু আমরা 3 ডেজের চার্ট অনুযায়ী পৌঁছে যেতে দেখতে পাবো। আরও একটা কারণ, দ্যাট ইজ RSI এর একটা বলেছিলাম রিটেস্টিং জায়গা প্রয়োজন। RSI ওভারসোল্ড রিজিয়নের কাছাকাছি চলে গেছিল, সেটা 12 আওয়ার্স হোক বা 3 ডেজ হোক। তো সেই হিসেবে দেখতে গেলে RSI এর একটা ঠিকঠাক জায়গায় রিটেস্ট করে আবার তলায় পড়তে হবে। তো রিটেস্টিং জায়গাটা 50-55 অসিলেশন লেভেল হতে পারে। সেই অনুযায়ী কিন্তু আমরা যদি ভাবি, তাহলে মোটামুটি বিটকয়েনের প্রাইস 65, 66, 67 এই অবধি কিন্তু ইজিলি চলে যেতে পারে। বাট ওই অবধি ওর চেয়ে বেশি কল্পনা এখন করবেন না, এবং সেখান থেকে কিন্তু আবার আমরা ড্রপ দেখতে পাবো এবং $60,000 অবধি ড্রপ দেখতে পাবো। সো সেটা কিন্তু 1-1.5 সপ্তাহের মধ্যে হয়ে যেতে চলেছে, সেটার জন্য প্রিপেয়ার থাকবেন। এবার বিটকয়েন যদি আরো দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়, স্পটে আরো সেলিং আরম্ভ হয়, তাহলে কিন্তু $60,000 ব্রেক হয়ে যেতে পারে। আর যদি মোটামুটি নিউট্রাল পজিশনে থাকে, তাহলে আবার সেই কনসোলিডেশন লেভেল অর্থাৎ 60,000-এ পড়ে গিয়ে আবার খানিকটা বেড়ে দাঁড়ানোর চেষ্টা করবে, আবার কোনো না কোনো একটা রেজিস্ট্যান্স, সেটা 64 হোক কি 66 হোক, সেখান থেকে আবার তলায় পড়বে, 60-এর কাছাকাছি আসবে। এইভাবে আলটিমেটলি $60,000 একটা না একটা টাইম ফ্রেম পর গিয়ে দুর্বল হয়ে যাবে, এবং 55 থেকে $50,000 এক মাস হোক, 1.5 মাস হোক, যে সময়টাই লাগুক আসবে কিন্তু গ্যারেন্টি। তার পরবর্তীকালে কি হবে সেটা সময়ের অপেক্ষা। বাট $50,000-55,000 নামবে, এটা এখন থেকে আমি বুকটুকে বলে রাখতে পারি। এবং এই যে সাময়িক সময়ের জন্য আপবাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন, সেটাকে কোনোভাবেই একটা বড় সড়ো প্রাইস সার্জ হতে পারে বলে ধরে নেবেন না। চলে এসেছি আমরা 12 আওয়ার্সের চার্টে। গতকালের ভিডিওতেই আমি জানিয়েছিলাম যে 12 আওয়ার্সের চার্ট মোস্ট ইম্পর্টেন্ট, এবং আমি বিটকয়েনের প্রাইস কিভাবে মুভ হতে পারে সেটা অগ্রিম জানিয়ে দিয়েছিলাম যে এইভাবে কিছু একটা মুভ হবে। দুটো লেভেলও আমি দেখিয়ে দিয়েছিলাম, একটা 60,000 আপার লেভেলটা মোটামুটি 64, তার উপরে যদি টাচ করে 65 থেকে 66। তো এখন দেখা যাচ্ছে মোটামুটি 64-র ওপরে ক্যান্ডেলের কিছু অংশ ফরমেশন হয়েছে। তো আমি যদি খুব রং না হয়ে থাকি, তাহলে $65,800 থেকে $66,000 কাছাকাছি বিটকয়েনের প্রাইস আজকালকের মধ্যে পৌঁছে যাবে। সো বুঝতেই পারছেন একদম আজকালকে কি হবে থেকে 1-1.5 মাসে কি হতে পারে ডিটেলসে কভার করে দিচ্ছি। সো একদিন, দুদিন বা 3 দিনের হিসেব দেখলে আমি মনে করছি $66,000 অবধি যেতে পারে, তারপর কিন্তু আবার তলায় পড়বে। সেক্ষেত্রে মেন সাপোর্টগুলোতে কিছু কিছু সময় কাটাতে পারে। সো সেক্ষেত্রে 62-তে কিছু সময় থামবে, তার তলায় নেমে গেলে 61-তে কিছু সময় থাকবে, তার তলায় নেমে গেলে 60-এ কিছু সময় থাকবে। দ্যাটস ইট। এবার কেন বলছি সাময়িক সময়ের জন্য হলেও বিটকয়েন আমাদের রিলিফ দিতে পারে, সাময়িক সময়ের জন্য হলেও বিটকয়েন বাড়তে পারে, সেটা আমাদের 4 আওয়ার্সের চার্ট যদি খুলে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। 4 আওয়ার্সের চার্টের মধ্যে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করছি, প্রতিটা জিনিসই কভার করে দিচ্ছি, যাতে আপনারাও আপনাদের টেকনিক্যালিটি অনুযায়ী সাজিয়ে নিতে পারেন আপনারা যে সমস্ত ট্রেড করছেন বা ইনভেস্টমেন্ট করছেন সেগুলোকে। তো 4 আওয়ার্সের চার্টে চলে এলে আপনারা দেখতে পাবেন যে একটা ডবল বটম টাইপের তৈরি হয়েছে, এবং আমি বলছি না এটা পুরোপুরি কার্যকরী হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক যে রেজিস্ট্যান্স যেটা ছিল মোটামুটি 64,000-এর কাছাকাছি, সেটা থেকে ক্রস করে উপরে উঠেছে। বাট আমরা বারবারই দেখেছি যে ডবল বটম টাইপের ফরমেশন হয়েছে, রেজিস্ট্যান্স ক্রস করে উপরে চলে যাওয়ার পরও কিন্তু হট করে প্রাইসের মধ্যে প্লামেট নেমে আসতে পারে। সো এই পসিবিলিটিটাকেও আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, এবং প্রাইস 64,000 বা 63,900-কে ক্রস করে উপরে উঠেছে বলেই আমরা আপ সাইডে বা লং এর দিকের পজিশন নিয়ে নেবো এমনটা কিন্তু নয়। সো সেক্ষেত্রে আমরা যদি দেখতে পাই 64 বা 65-র কাছাকাছি যাওয়ার পর একটা ঠিকঠাক জায়গায় রিটেস্টিং, অর্থাৎ 64-র কাছাকাছি রিটেস্টিং হওয়ার পর পুনরায় এরকম ভাবে উঠে দাঁড়াতে পারলো, তো সেক্ষেত্রে আমরা মোটামুটি একটা লং এর দিকের পজিশন ওপেন করতে পারি কোথাও অবধি 65,900। আর একটা 4 আওয়ার্সের চার্ট অনুযায়ী নেক্সট মেজর রেজিস্ট্যান্স যেটা আছে 67,000 এই অবধি, এর বেশি আপনারা একদমই লং পজিশন ওপেন করতে যাবেন না। তাহলে লং পজিশন যারা ওপেন করতে চান, আবারও রিপিট করে দিচ্ছি, এই যেখানে পড়ে আছে এখানে হটকারিতার বসে লং পজিশন ওপেন করবেন না, বা ভিডিওটা দেখা মাত্র ওপেন করতে যাবেন না। যদি ভিডিওটা যে সময় পাবলিশ হবে সেই সময় দেখেন 64 বা 65 যেখানেই পড়ে আছে সেখান থেকে খানিকটা রিটেস্টিং হয়েছে 63,900 বা 64-র কাছাকাছি, তারপর প্রাইস আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে 4 আওয়ার্সের টাইম অনুযায়ী, তাহলে আপনারা লং পজিশন ওপেন করতে পারেন। সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট 65,900 এবং সেকেন্ড টার্গেট 67,000, ব্যাস। তারপর কিন্তু আপনারা সেল করে দেবেন পুরো পোর্শন, কারণ সেখান থেকে কিন্তু আবার তলার দিকে আসার সম্ভাবনা আছে। এবারেও আমরা যদি 2 উইকসের লিকুইডেশন হিট ম্যাপ দেখি, তাহলে আমরা দেখতে পাবো আপসাইড যেটুকুনি লিকুইডেশন ছিল, মানে মেজর লিকুইডেশন লেভেলগুলো ছিল অলরেডি কিন্তু ওয়াইপড আউট হয়ে গেছে। সো সেই কারণের জন্য কিন্তু বললাম যে 4 আওয়ার্সে এরকম ডবল বটম টাইপের একটা পসিবিলিটি তৈরি হয়েছে, ইভেন ব্রেকআউটও হয়েছে, মানে এমনটি নয় প্রাইস আবার এখান থেকে ঘুরে তলায় পড়তে পারবে না, এরকমটা বারবার দেখে এসেছি। সো অপেক্ষা করতে হবে, যদি রিটেস্টিং প্রপার হয়, রিটেস্টিং এর পর আবার ঘুরে দাঁড়ায়, এমন নয় রিটেস্টিং হতে 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 তলায় নেমে গেল 63 বা 62-র কাছাকাছি, তাহলে তো বুঝতে পারবেন হলোই না কার্যকরী ডবল বটম। যদি রিটেস্টিং 63,900 বা 64-র কাছাকাছি হওয়ার পর আবার 4 আওয়ার্সের চার্ট ঘুরে দাঁড়ায় এবং 64
600 বা 64-500 কাছাকাছি যায়, তখন আপনারা একটা লংয়ের পজিশন নিতে পারেন। সেক্ষেত্রে টার্গেটগুলো বলে দিলাম। সো কনসেপ্ট ক্লিয়ার। যারা বুঝতে পাচ্ছেন না আমার এই স্পষ্ট কথা, তারা ট্রেড ছেড়ে দিন, নেবেন না, ভালো কথা বলবো, কারণ লস করে বসবেন। আর যারা বুঝতে পারছেন তারা কিন্তু স্টেপ বাই স্টেপ আমি যেগুলো বললাম ফলো করুন, চার্টের ওপর লক্ষ্য রাখুন, তারপরেই এগুন। চলে আসবো আমরা বিটকয়েনের ডমিনেন্সে। বিটকয়েনের ডমিনেন্স মোটামুটি আমি যা মনে করছি 58 থেকে যেহেতু একবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, আবার সেই প্রিভিয়াস যে ব্র্যাকেট 59.84 থেকে 58.35 এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এবং বুঝতেই পারছেন যেহেতু ডমিনেন্স বাড়ছে, বিটকয়েনের প্রাইসই বাড়বে। অল্ট কয়েনগুলো আর বিটকয়েনকে টেকে দিতে পারবে না, তো অল্ট কয়েনগুলো কম পারফরমেন্স দেবে বিটকয়েনের তুলনায়। তো সেই কথা মাথায় রেখে আমি যদি ইথেরিয়ামের একটু অ্যানালিসিস করি, আপনারা বুঝতেই পারছেন মেজর একটা সাপোর্ট জোনের ওপর কিন্তু ইথেরিয়াম পড়ে আছে। এই 1400 বা 1500 লেভেলের যে জোনটা, এখান থেকে ব্রেকডাউন মানে আগের দিনই আমি ক্লিয়ার করে দিয়েছিলাম যে 1200 ইভেন তার তলা ইথেরিয়ামের প্রাইস পড়ে যেতে পারে। এবং বিটকয়েন যেহেতু এখন খানিকটা রিবাউন্ড বানার চেষ্টা করছি, 1-2 দিনের মধ্যে আরও খানিকটা বাড়ার সম্ভাবনা আছে, সেটাও বললাম। তারপর অবশ্যই পড়বে, বাট যেহেতু একটা কনসলিডেশনের মধ্যে দিয়ে যাবে বিটকয়েন, ইথেরিয়ামও আমি যা মনে করছি এই 1400 বা 1500 লেভেলের যে স্ট্রং সাপোর্ট আছে এখনই ব্রেকডাউন করবে না। সো সম্ভাবনা কি আছে ইথেরিয়ামের ক্ষেত্রে? $1500 থেকে মোটামুটি আমি যা মনে করছি $1800 মধ্যে ইথেরিয়ামের প্রাইস এইভাবে কনসলিডেট করবে। সো আশা করি আপনি বুঝে গেছেন ইথেরিয়ামে কি হতে পারে। ছোট চার্টে আর যাচ্ছি না, এবার ডাইরেক্টলি আপনারা যে সমস্ত কমেন্টগুলো করেছেন সেই সমস্ত কমেন্টগুলো থেকে পিক করে কিছু কমেন্ট তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো আমাদের ফার্স্ট কমেন্ট, বিএনবি কয়েন কখন কেনা উচিত হবে? দেখুন, বিএনবি কয়েন বাইন্যান্সের নেটিভ টোকেন, আশা করি জানেন আপনারা প্রত্যেকেই, এর বিষয়ে ডিটেলস বলে দেওয়ার প্রয়োজন নেই। এবং নেটিভ টোকেনগুলোর মধ্যে বিএনবি কিন্তু স্টেবল থাকে মোটামুটি দেখা যায়। লং টার্মের জন্য যদি আপনারা কিনতে চান তাহলে বলবো অপেক্ষা করে যান, যেটা বারবারই বলে আসছি। আমার মতে বিএনবি কেনার সঠিক টাইম $450। আশা করি $450 কাছাকাছি আমরা বিএনবি কয়েনকে পাবো, ইভেন তার তলাতে পেতে পারি। তার তলায় পেলে আবার আমাদের ডিসিএ করতে হবে। এবং আশা করি প্রিন্সিপালসগুলো জানেন, এর আগের অনেক ভিডিওতে বারবার কভার করা হয়েছে যে ইনভেস্ট করার সময় 2-3 পার্টে করা উচিত, বেচবার সময় 2-3 পার্টে করা উচিত, এগুলো বারবার বলা হয়েছে, আর বলে ভিডিও লেন্দি করছি না। সো বিএনবি যদি আপনাদের কিনতেই হয় লং টার্মের জন্য, $450 আশেপাশে আপনারা পেতে পারি, তার তলাতেও পেতে পারি। $450 ফার্স্ট বাইং হবে, তার তলায় এলে ডিসিএ করতে হবে। চলে আসছি নেক্সট কমেন্টে। টাও কয়েনের বিষয়ে জানতে চেয়েছেন ভবিষ্যতে কেমন হবে। টাও, বিট টেন্সার টাও, আশা করি কয়েনটার ব্যাপারে আপনারা প্রত্যেকে জানেন। কয়েনটা যদি আমরা একটু গ্রাফ খুলে নিই, তাহলে এরকম কিছু গ্রাফ, খুব মেজর ক্র্যাশ কিন্তু হয়নি। অন্যান্য অনেক কয়েন 99.99% ডাউনে চলে গেছে। জুপ, জ্যাপ কি সব কয়েনগুলো এসেছিল, ওগুলো তো অনেক তলায় পড়ে গেছে, আপনারা প্রত্যেকে জানেন। তো টাও কয়েনটা এমন কিন্তু হয়নি। এবং টাও কয়েনটাকে দেখে আমার এলডিও কয়েনটার কথা মনে পড়ে। ঠিক আছে, এলডিও কয়েনেরও দেখবেন খুব বেশি হেলদোল কিন্তু হয়নি, পড়েছে ঠিকই কিন্তু খুব বেশি পড়েনি। আর টাও কয়েন ওইরকমই একটা কয়েন, রিসেন্ট টাইমসে বেড়েছে, এই দেখে যদি কেনার কথা মাথায় আসে একদমই কিনবেন না। লং টার্মের জন্য যদি কিনতে চান অবশ্যই কিনতে পারেন, ভালো কয়েন, মানা করতে পারবো না, বাট অপেক্ষা করতে হবে। কারণ এই কয়েনটা এই $150 বা $155 যেটা অল টাইম লো দেখাচ্ছে, এর চেয়েও তলায় যাওয়ার পসিবিলিটি আছে সময়ের সাথে, কারণ বুঝতেই পারছেন বিয়ার র্যালি কিন্তু চলছে। সো লং টার্মের জন্য যারা কিনতে চান, এখনই আমি কোনো প্রাইস রেকমেন্ড করতে পারবো না, পড়ুক, তারপর গিয়ে কমেন্ট করবেন, সেই সময় রেকমেন্ড করে দেবো বা ভিডিওতে কভার করে দেবো বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা জানিয়ে দেবো। সেই জন্যই বারবার বলা হয় টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, কারণ সেখানে বিভিন্ন ধরনের অ্যানালিসিস আপডেট একদম রিয়েল টাইমে পাবলিশ করা হয়। নিচে ডেসক্রিপশনে জয়নিং লিঙ্ক থাকবে, জয়েন পুরোপুরি ফ্রি অফ কস্ট, এবং তার অ্যাক্সেসও পুরোপুরি ফ্রি অফ কস্ট। যা পাবলিশ হবে পুরোপুরি ফ্রি অফ কস্ট অ্যাক্সেস করতে পারবেন। সো গো অ্যান্ড জয়েন নাও। চলে এসেছে আমাদের নেক্সট কমেন্টে, আইসিপি কয়েন সম্বন্ধে বলতে বলছেন। আমি চার্ট খুলে নিচ্ছি, বাট আইসিপি কয়েনটার যা অবস্থা, চার্ট খোলার আগে থেকে বলে দিচ্ছি এই কয়েনটাতে আপনারা আর কোনো দিনই ইনভেস্ট করতে যাবেন না, কারণ এই কয়েনটা আর কোনো দিনই পারফর্ম করবে না। যবে থেকে ক্রিয়েট হয়েছে তবে থেকে পড়ছে। সামান্য সময়ের জন্য যদি পাম্পও হয়, সেটা খুব একটা বেশি প্রফিট কিন্তু দেবেন না। $2 কয়েন যদি $20 যায়, তাহলে পার্সেন্টেজ ওয়াইজ ক্যালকুলেট করলে মাত্র 700% দাঁড়ায়, যেটা ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করে পোষানোর মতো পার্সেন্টেজ নয়। আশা করি আপনারা বুঝতেই পারছেন, কারণ ক্রিপ্টো মার্কেট ইনভেস্টমেন্ট মানে আমরা 1000-2000% মিনিমাম খুঁজি। এবং এই কয়েনটার যে অবস্থা, প্রতি বছর নতুন করে লোয়ার লো মারছে, সেই হিসেবে ইন ফিউচার পারফর্ম যদি করেও হয়তো 0.50 সেন্টের কাছাকাছি চলে যেতে পারে প্রাইস। তারপর হয়তো পারফরমেন্স দিতে আরম্ভ করলো, তো সেক্ষেত্রে দেখা গেল $5-7 ক্রস করবে না। তো সেক্ষেত্রে এই কয়েনটা আরও পড়বে, এবং কোন অবধি পড়ার পর আবার কোন অবধি পাম্প করবে সেই বিষয়ে আমি নিশ্চিত নই, বা কেউই নিশ্চিত নয়। এবং কয়েনটা একটা ডিগ্রেডিং কয়েন হয়ে গেছে। কিসে কাজ করে আপনারা প্রত্যেকেই শুনেছেন আমার মুখ থেকে, এর আগের অনেক প্রিভিয়াস ভিডিওতে বারবার বলেছি, ইন্টারনেট রিলেটেড থিংসে কাজ করে, যেটা খুব যে ফিউচার স্কোপ আছে এই মুহূর্তে দাঁড়িয়ে এআই দুনিয়ায়, সেটা আমি বলবো না। আগে স্কোপ ছিল, এখন যখন স্কোপই নেই তখন ইনভেস্ট একদমই করবেন না আইসিপি কয়েনতে। ট্রেডের মতো যদি সেটআপ বেরিয়ে আসে তাহলে করতে পারেন, আর সেক্ষেত্রেও রেকমেন্ড করেছি, যেহেতু বিয়ার মার্কেট, তাই শর্টিং এর দিকে যদি ট্রেড সেটআপ বেরিয়ে আসে তাহলে শর্ট করতে পারেন। অর্ডি কয়েনের বিষয়ে জানতে চাইছেন। অর্ডি কয়েন আশা করি প্রত্যেকেই চেনেন। বিআরসি
ERC-20 প্রজেক্ট এর ডিটেলস যদি বলি তাহলে বিটকয়েনের মতোই এর ম্যাক্সিমাম সাপ্লাই 21 মিলিয়ন, যেমন বিটকয়েনের মতো, এবং বিটকয়েনের 21 মিলিয়ন টোটাল সাপ্লাইকে আমরা যদি বিভক্ত করি তাহলে 100 মিলিয়ন সাতোসি দাঁড়ায়, এবং এই সাতোসির মেন যে কনসেপ্টটা এই অর্ডির অর্ডিনালসের ওপর বানানো, এই হচ্ছে বেসিক্যালি অর্ডি কয়েন। এ বাদে যদি দেখেন তাহলে প্রোফাইল স্কোরও ভালো না, এবং কেনার কথা যদি বলেন তাহলে অর্ডি কয়েনের চেয়ে অনেক ভালো ভালো প্রজেক্ট আছে। আমি বিটকয়েনের সাথে নাম জড়িয়ে আছে বলেই যে কিনতে হবে এমনটা বলছি না, কারণ এর চেয়ে অনেক ভালো প্রজেক্ট আছে ইনভেস্ট করার মতো। এই প্রজেক্টটাতে না ইনভেস্ট করলেও কিন্তু আপনাদের চলে যাবে, তো সেক্ষেত্রে আপনাদের যে মেইন কমেন্টটা বা আপনার যে মেইন কমেন্ট অর্ডি কয়েন কখন হোল্ড করা উচিত আমার মতে না করলেও চলবে। সো এই ছিল আজকের ভিডিও, আপনাদের কমেন্টের কিছু রিপ্লাই দেওয়ার চেষ্টা করলাম। নতুন নতুন কমেন্ট আপনারা করুন, সেগুলোকে আমি পিক করে তার রিপ্লাই দেবো ইন ফিউচার ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমি বিটকয়েন আর ইথেরিয়ামের বিষয়ে ডিটেলসে কভার করে দিলাম, এবং ইথেরিয়াম বুঝে গেলেই বাকি অল্ট কয়েন্সগুলোর কি অবস্থা হবে আশা করি আপনারা বুঝতেই পারছেন। সো এই বলে আজকে ভিডিও শেষ করছি। এই অবধি দেখে থাকলে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যার লিঙ্ক আপনারা প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পাবেন। সো দিস ইজ ইট ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, স্টে সেফ, হ্যাভ ইনভেস্টিং, গুড বাই।